অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই। দেখি দেয়ালে ঠেস দিয়ে বসে কাঁদছেন। আমি খুঁজে পাই না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এত কাঁদতে পারে ওনাকে না দেখলে বুঝতামই না। হয়তো বা ছোটবেলায় বাবাকে হারিয়েছে, সারা জীবন সংগ্রাম করে আসছে একা একা। জীবনে পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনিও ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না। আমি ওনার পাশে গিয়ে বসতেই উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান ঘরে গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি, তাই উনিও আর কিছু বলল না, ওভাবেই বসে রইল। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম, ওনার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথে উঠে অন্য দিকে চলে গেল। আমি আবারও পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে, এতে যদি উনি আমাকে ক্ষমা করেন। সে ভাবনা থেকে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন, আমি আরও জোরে জড়িয়ে ধরলাম। উনিও জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উঠিয়ে আমাকে থাপ্পড় দিতে নেয়, আবার হাতটা গুটিয়ে নিয়ে সরিয়ে বলে চলে যায়। সিঁড়ি ঘরের কাছে গিয়ে দেয়ালে দ্রুম করে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যে রাগটা কমাতে চেয়েছিলেন সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পর আবার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা, তাই ঘরে চলে যাই। এতক্ষণে উনি আবার ঘুমিয়ে পড়েছেন, সোফায় শুয়ে আছেন একবারে জড়সড়ো হয়ে। হয়তো শীত লাগছে তার। ঘরে একটাই কাঁথা, আর সেটা আমি দখল করে রেখেছি, তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছেন। আমি কাঁথা এনে ওনার উপরে দিতে ঘুমের ঘরে তা টেনে গায়ে জড়িয়ে নেন। খুব নিষ্পাপ লাগছিল ওনাকে। সারাটা দিনে কেমন জানি না মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে। দেয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটা কতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এইড বক্স ছিল, আমি সেখানে থেকে একটু বায়োডিন নিয়ে তুলা দিয়ে হাতে ঘষতে উনি নড়ে উঠেন, কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছেন, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ, তখন শাশুড়ি আম্মা রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান, আর এক নাগাড়ে বলতে শুরু করেন, অবন্তী মা রে, আমি কি আর বাঁচব না রে? আমার তো মনে হয় আর বেশি দিন আমি বাঁচব না। ছেলেটা সেই ছোটবেলাতে বাবাকে হারায়, জানিস, সেই অল্প বয়সে কষ্ট করে কাজ করে আবার পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য আমি না করে দেই, ছেলেটাকে নিয়ে বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টই বেশি পাইছে। বাপ মরার পরে একবারও লোকের আদরও পায় নাই, আবার আমার বাপের বাড়ির আদরও পায় নাই। তারপরও কোনো দিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিয়েছে। যেদিন তোকে দেখতে যাই অনেক ভালো লাগে তোকে। ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখে তারপর আমার মতো জানাবো, শুধু বলেছিল মা তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তুই এ বাড়ির বউ হয়ে আসলি, আমি তোকে তুই করে বলি, তাই তুই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনে আদর পায়নি, তুই একটু আদর দিয়ে আগলায় রাখিস, দেখবি তোকে মাথায় তুইলা রাখবো। আমার জন্য কান্দিস না, আমি তো বুড়া হয়ে গেছি। বুড়া মানুষ তো মরণ লাগবই, কত জোয়ান মানুষরা মইরা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেই দিন। ওনাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকি। আমার নিজের মাকেও কোনোদিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, পাগলি মাইয়া কান্দস কেন? বুইড়া মানুষের লাইগা কাঁদতে হয়? তুই খালি আমার পোলাডারে দেখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দেয়, তার বদলে আমিও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামীকে সবসময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবার আমার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বিএফ